বিভাস অধিকারীর কীর্তি, একেবারে কীর্তিমান বিভাস অধিকারী। এই বিভাস অধিকারী এই মুহূর্তে সংবাদ শিরোনামে, তার কারণ নকল থানা চালানোর অভিযোগ। নয়ডা থেকে ধরা হয়েছে বিভাস অধিকারীকে, তার ছেলেকে আরো বেশ কয়েকজনকে। আর তারপর সামনে আসে কলকাতাতেও চলছিল তার নকল থানার কারবার, নকল দারোগা বাবুর কীর্তি। আর এই বিভাস অধিকারীর কীর্তি শুধু এই নকল থানাতে থেমে নেই। আপনারা জানেন বিভাস অধিকারীর নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতি মামলাতেও তার নাম জড়ায়। এই বিভাস অধিকারী যে নিয়োগ দুর্নীতি মামলাতেও কত বড় পান্ডা ছিল, তারই একেবারে জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত তথ্য আপনাদের সামনে হাজির করব। বিভাস অধিকারী একদা তৃণমূল নেতা, তৃণমূলের বহিষ্কৃত নেতা বর্তমানে, যিনি পরে দলও বানিয়েছিলেন আরো একটা। তার একের পর এক কীর্তির সামনে। নয়ডা থেকে কলকাতা, শুধুমাত্র নকল থানা নয়, নিয়োগ দুর্নীতিতেও জড়িত বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারী। গত বছর ফেব্রুয়ারিতে প্রাথমিক নিয়োগের সিবিআই এর চার্জশিট জমা পড়েছিল। কেন বললাম সে কথাই জানাবো আপনাদের ডিটেলে। বিভাস অধিকারীর কীর্তি একের পর এক ছত্রে ছত্রে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, এই বিভাস অধিকারী যার বিরুদ্ধে নকল থানা চালানোর অভিযোগ, সেই বিভাস অধিকারীর নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতেও, একেবারে কীর্তিমান বিভাস। বরাবরই কিন্তু বিভিন্ন সময় সংবাদ শিরোনামে তার নাম উঠে এসছে এবং নিয়োগ দুর্নীতিতে তার যে নাম জড়িয়েছিল সেটা আমরা আগেই দেখেছিলাম। যে সিবিআইয়ের তরফ থেকে তার বাড়িতে হানা দেওয়া হয়, ইডি তার বাড়িতে হানা দিয়েছিল, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, তার মোবাইল ফোন সিল করা হয়েছিল, তার যে আশ্রম এবং তার বাড়ি সেটা কিছুদিনের জন্য সিল করা হয়েছিল। কিন্তু আরও যেটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারছি বা উঠে আসছে, সেটা হচ্ছে শুধুমাত্র নাম জড়ানো নয়। এই বিভাস অধিকারী সিবিআই প্রাথমিকের মামলাতে 7ই ফেব্রুয়ারি 2024 সালে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল, সেই চার্জশিটেও কিন্তু একজন সাক্ষীর বয়ানে গুরুত্বপূর্ণভাবে এই নিয়োগ দুর্নীতিতে কিভাবে বিভাস অধিকারী জড়িত ছিল সেই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু উঠে এসেছে খোদ সিবিআইয়ের চার্জশিটে ওই সাক্ষীর বয়ানে। এবং পিয়ালি, সেই চার্জশিটের বয়ান আমাদের হাতে এসেছে এবং সেটা নিয়ে একটু ডিটেলে জানতে চাইবো। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, যেমনটা পিয়ালি বলছিল যে গত বছর ফেব্রুয়ারিতে এই প্রাথমিক নিয়োগে যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই জমা দেয়, সেখানে এক সাক্ষীর বয়ান, সেই বয়ানে বিভাস অধিকারীর নানা কীর্তি, এই নিয়োগ দুর্নীতিতে কিভাবে বিভাস অধিকারী জড়িয়ে সেই কীর্তি উল্লেখ। পিয়ালি, একটু জানতে চাইবো ঠিক কি বলেছেন সাক্ষী, তার বয়ানে চার্জশিটে সিবিআই তরফে কি উল্লেখ? একেবারে দেখো 3 পাতার বয়ান এবং সেই বয়ানের একটা বড় অংশ জুড়ে কিন্তু রয়েছে বিভাস অধিকারী সম্পর্কে। কি বলছেন ওই সাক্ষী বলছেন যে এই বিভাস অধিকারী যে বিভিন্ন কলেজগুলোকে নিয়ে যে বিএড কলেজগুলোকে নিয়ে অ্যাসোসিয়েশন ছিল, সেই অ্যাসোসিয়েশনে তুমি জানো যে দায়িত্ব পরবর্তী সময় তাপস মণ্ডল ছিল এবং তার আগে এই বিভাস অধিকারী কিন্তু এই অ্যাসোসিয়েশনের দায়িত্ব ছিল। মানিক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল হচ্ছে এই বিভাস অধিকারী। এবং এখানেই শেষ নয়, ওই সাক্ষী তার বয়ানে সিবিআইকে যেটা বলেছে, সিবিআই তার চার্জশিটে উল্লেখ করেছে যে এই মানিক ভট্টাচার্যকে বুদ্ধি দিয়েছিল বিভাস অধিকারী এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত, অর্থাৎ নিয়োগ দুর্নীতির যে পরিকল্পনা, তার পেছনে মূল মাথা হচ্ছে এই বিভাস অধিকারী। এমনকি কীভাবে অফলাইনে বিভিন্ন যে যারা ক্যান্ডিডেটরা রয়েছে অনলাইনের পরিবর্তে অফলাইনে যাতে তাদের নিয়োগ করা যায় এবং সেই অফলাইনে নিয়োগের মাধ্যমে কিভাবে টাকা তুলতে হবে এবং ছাত্রীদের মাথা পিছু 1000 টাকা করে নেওয়া হতো, সেই টাকাও কিন্তু আদায় করত বিভাস অধিকারী। এখানেই শেষ নয়, আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুধুমাত্র কলেজে ক্যান্ডিডেটদের অফলাইনে নিয়োগ, অফলাইনে ভর্তি এমনটা নয়, কলেজগুলো প্রাইভেট ট্রেনিং যে কলেজগুলো, সেই প্রাইভেট ট্রেনিং কলেজগুলোতে ফ্যাকাল্টি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু টাকা হাতানো হতো। এবং এক্ষেত্রেও বিভাস অধিকারী কী ভূমিকা নিত, যেটা ওই সাক্ষী বলছেন যে এই প্রাইভেট ট্রেনিং কলেজগুলোতে ফ্যাকাল্টি নিয়োগ করতে গেলে এই যে প্রাথমিক শিক্ষা বোর্ড তাদের অনুমোদন নিতে হতো এবং তাদের যখন মেরিটের বেসিসে শর্টলিস্ট করা হতো, সেই মেরিটের বেসিসে শর্টলিস্ট করার পর বোর্ডে তাদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হতো এবং তারপর বেসরকারি কলেজগুলো যখন তাদেরকে নিয়োগ করতো, কোনো একজন ফ্যাকাল্টিকে ধরো নিয়োগ করা হচ্ছে, তার জন্য মাথা পিছু 2 লক্ষ টাকা করে দিতে হতো এই প্রাইভেট
কলেজগুলোকে, এবং সেই টাকা আদায় কে করতো? এই বিভাস অধিকারী। অর্থাৎ বিভাস অধিকারী এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে কিভাবে যুক্ত ছিলেন সেটা খোদ সিবিআই এর পেশ করা চার্জশিট। সেই চার্জশিটে একজন সাক্ষী, কে এই সাক্ষী? তিনি একটি বেসরকারি বিএড কলেজের মালিক, এবং তারা কিভাবে দিনের পর দিন সাফার করেছেন এবং সেখানে দাঁড়িয়ে এবং সেই সাক্ষী তার বয়ানে ছত্রে ছত্রে উল্লেখ করেছেন বিভাস অধিকারীর কীর্তির কথা। সঙ্গে থাকো আমাদের, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, বিভাস অধিকারী নাম আবারও সামনে এসেছে, নকল থানা চালানোর অভিযোগ কলকাতা নয়ডাতে, কিন্তু এখানেই সিবিআই এর প্রাথমিকের মামলায় পেশ করা একটি চার্জশিট গত বছরের ফেব্রুয়ারিতে, সেখানে এক সাক্ষীর বয়ান সামনে আসছে, যেখানে সাক্ষীর বক্তব্য গোটা নিয়োগ দুর্নীতির একেবারে মাস্টার মাইন্ড ছিল এই বিভাস অধিকারী। একেবারে সুস্পষ্ট যোগ ছিল মানিক ভট্টাচার্যের সঙ্গে, এবং টাকা তোলার কাণ্ডারি ছিল এই বিভাস অধিকারী। কি বলবেন? মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জি, মাস্টার মাইন্ড পার্থ চ্যাটার্জি। বিভাস অধিকারীরা কেউ হাতি কেউ ঘোড়া, কেউ হাতি কেউ ঘোড়া। তো এরা অপরাধী, এটা আমরা সবাই জানি। কে কত টাকা তুলেছে, কে কত ক্ষতি করেছে, এই হিসেবটা হয়তো আমাদের সবার কাছে নেই, কিন্তু এরা যে সবাই চোর, তৃণমূল মানেই চোর, সেটা কিন্তু প্রত্যেকটা মামলাতেই পরিষ্কার। জনগণের মনে এই নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই যে তৃণমূল মানেই চোর। এরা কে এই চোরের কার কত গ্রেডেশন, কে কোন গ্রেডের চোর, সেটা হয়তো তদন্তে সামনে আসবে, কিন্তু যথেষ্ট A++ গ্রেডের চোরই হবে বিভাস অধিকারী। কারণ এর মানে ভাবুন, ভাবনা চিন্তাটা কোন লেভেলের, যে সে একটা আস্ত থানা খুলেছে, যে থানাটা হচ্ছে আবার ইন্টারন্যাশনাল, মানে বিদেশিদেরও ঠকায় কিনা সেটাও জানতে হবে। এখানে শুধু কেউ ইন্টারন্যাশনাল নাম দিয়েছে মানে আমার ধারণা শুধু দেশের নয়, বিদেশিদের ঠকানোর জন্য এই পরিকল্পনা করা হয়েছিল। শুধু দেশের মানুষকে ঠকানোর জন্য ইন্টারন্যাশনাল থানা হতে পারে না, কারণ দেশের মানুষ সেটা বুঝবে, যাবে না কেউ। কোনো লোক বিপদে আপদে পড়লে ইন্টারন্যাশনাল থানা খুঁজে যেতে পারে, যে আন্তর্জাতিক থানা, সেই হিসেবে আমার ধারণা ও ইন্টারন্যাশনাল নাম দিয়েছিল। একে অনেক বড় ভাবে এর ইন্ট্রোগেশন হওয়া উচিত, এর পেছনে কোনো আন্তর্জাতিক চক্র আছে কিনা সেগুলো দেখা উচিত, কারণ কেউ এমনি এমনি হঠাৎ করে ইন্টারন্যাশনাল নাম দিতে যাবে না। ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু। দেবাংশু, ইতিমধ্যেই যে বিস্ফোরক তথ্য সামনে উঠে এসেছে যে বিভাস অধিকারী তিনি নিয়োগ দুর্নীতিতেও জড়িত ছিলেন। চার্জশিট সিবিআই এর তরফ থেকে যে চার্জশিট দেওয়া হয়েছিল সেখানে তার নাম উঠে এসেছে সাক্ষীর তরফ থেকে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, সবাই যে প্রাক্তন তৃণমূল নেতা বলছে, এই লোকটা তো 7 বছর আগে পার্টি থেকে বহিষ্কৃত। তারপরে বিজেপির সাথে ঘনিষ্ঠতা বাড়ে, শুনেছি নতুন নাকি একটা দলও করেছিল। 7 বছর আগে যে লোকটা পার্টিতে নেই, তার দায় আজকে তৃণমূলের ঘাড়ে কেন আসছে? তাহলে তো শুভেন্দু অধিকারীর সব পাপের দায় আজকে আমাদেরকে নিতে হয়, বিজেপিতে গিয়েও যদি উনি কোনো পাপ করেন। বক্তব্যের জায়গাটা হচ্ছে এই যে এই যিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন, তার সঙ্গে তার যে কোম্পানি, সেই কোম্পানিতে সহযোগী পদে কে রয়েছে জানেন? প্রাক্তন আইপিএস দেবাশিস বাবু। এই দেবাশিস বাবুকে, যাকে ভোটের সময় কোচবিহারে ট্রান্সফার করে নির্বাচন কমিশন, এবং এই দেবাশিস বাবু দায়িত্বে থাকাকালীন শীতলকুচিতে গুলি করে 5 জন সাধারণ নাগরিককে মারা হয়। এই দেবাশিস বাবু সেই দেবাশিস বাবু যিনি পরবর্তীকালে বীরভূমে বিজেপির প্রার্থী হন, এবং কোনো টেকনিক্যাল কারণে তার প্রার্থীপদ বাতিল হয় এই লোকসভা নির্বাচনে, লাস্ট মোমেন্টে বিজেপিকে প্রার্থী দিতে হয়। এই দেবাশিসের সঙ্গে একসাথে এই যে চিটিংবাজের কথা বলছেন, তার এক কোম্পানিতে নাম রয়েছে। তো ফলে স্বাভাবিকভাবেই এ তো মানে ইন্টারন্যাশনাল কিনা যায়নি, তো ন্যাশনাল চিটিংবাজ, যার সঙ্গে পরবর্তীকালে বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা হয়েছিল, এবং আমি যতদূর শুনেছি উত্তরপ্রদেশও এরকম নকল থানা খুলে বসেছিল। ফলে স্বাভাবিকভাবে অবশ্যই তদন্ত হওয়া উচিত, কিন্তু আমার মনে হয় প্রাক্তন তৃণমূল নেতা না বলে আমার মনে হয় বিজেপির ঘনিষ্ঠ, এটা বিজেপির নেতাদের বলা উচিত। এবং পশ্চিমবঙ্গের সাথে সাথে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও তিনি কিভাবে এই বিভিন্ন রকম নকল থানা খুলতে পেরেছিলেন বিজেপি নেতাদের সহায়তা নিয়ে, এটাও বিজেপি নেতাদের উচ্চারণ করাটা একবার দুবার আমার মনে হয় দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।